জজবা 24 বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি তিতাস, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক এবং বিজেপি দলের রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ। তার সঙ্গে আমরা রাজ্য তো বটেই, বিশেষ করে উত্তরবঙ্গের এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে উত্তরবঙ্গের রাজনীতি কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। দাদা, আপনাকে জজবা 24 বাংলায় স্বাগত। ধন্যবাদ। আপনাদের দর্শকদেরকেও আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, বারবার করে একটা অভিযোগ ওঠে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে, উত্তরবঙ্গ বঞ্চিত, অবহেলিত। কি বলবেন, ঠিক কতটা দাবি এই যুক্তিযুক্ত? দেখুন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সরকার, কংগ্রেস, বামপন্থীদের সরকার দীর্ঘ সময় ধরে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে 15 বছরের সরকার। খুব সহজ ভাষায় যদি আমি বলি, এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার পড়াশোনার যদি উচ্চ স্তরে করতে হয় আপনাকে নদী পেরোতে হবে। আপনি সামান্য চিকিৎসা করতে হলে আপনাকে নদী পেরোতে হবে। আপনাকে কাজ খুঁজতে হলে আপনাকে নদী পেরোতে হবে। অর্থাৎ সমস্ত কিছুটাই উত্তরবঙ্গ দক্ষিণের উপরে নির্ভরশীল, দক্ষিণ কলকাতা কেন্দ্রিক শাসন ব্যবস্থার উপর নির্ভরশীল। এই বঞ্চনাকে যদি অঙ্কের হিসেবে আমি দেখানোর চেষ্টা করি, তাহলে ধরুন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর। সর্বশেষ বাজেটে যতদূর সম্ভব 806 কোটি টাকা পর্যন্ত বাজেটের ব্যয় বরাদ্দ ছিল। সেই টাকার খরচা আমরা দেখি হার্ডলি 300 থেকে 400 কোটি টাকা, তারও হাফ খরচা হয়, বাইরে চলে যায়। কলকাতায় একটা ব্রিজ তৈরি হয় 1000 কোটি টাকার উপর। উত্তরবঙ্গের এতগুলো জেলা, 2.5 কোটি মানুষের জন্য আপনি একটা দপ্তরে 300-400 টাকার খরচা করেন না, অথচ কলকাতায় একটা ব্রিজ তৈরি করেন 1000 কোটি টাকার। যদি আপনি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনকে সামনে রেখে বাজেট বই পড়েন, তাহলে দেখবেন যে দক্ষিণবঙ্গের বড় শহরগুলিতে যে একটা ব্রিজ বা কোনো জল নিকাশি প্রকল্প বা এই ধরনের পানীয় জলের প্রকল্প, তার জন্য যে টাকা ব্যবহার করা হয়, সেই টাকার কিয়দংশ আমাদের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোকে নিয়ে খরচ করা হয়। বঞ্চনার কথা কত বলবো, এইমস এখান থেকে তুলে নিয়ে গেল। আপনার এখানে জলপাইগুড়ির যে সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে উঠলো, সেই হসপিটালে আপনারা দেখেছেন অ্যাম্বুলেন্স না থাকার জন্য মৃতদেহকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। এটা কি আমাদের গর্বের? বঞ্চনার ইতিহাস তো স্বপ্না বর্মনের সাথেও আছে। এশিয়ার সেরা হওয়ার প্রতি তারপর তার প্রতি সম্মান পর্যন্ত দেওয়া হয়। আমাদের যদি আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেন, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখুন পরিকাঠামোর পণি, বালুরঘাটে যান একই অবস্থা। এই যে বিভিন্ন জায়গায় শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, পরিকাঠামো, প্রায় সর্বক্ষেত্রে যে সহযোগিতা উত্তরবঙ্গের মানুষের পাওয়া দরকার, সেই সহযোগিতা না পাওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মূল স্রোতের থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে। এই অবহেলা, যেটা বললেন আপনি, বিচ্ছিন্ন মনে করে, এই অভিযোগ থেকে কিন্তু বারবার একটা উত্তরবঙ্গ আলাদা রাজ্য এরকম দাবি উঠে আসে। কোনো কোনো সময় আপনার দলের জনপ্রতিনিধিরা এরকম দাবি তুলেছেন, কিন্তু রাজ্যের যারা শাসক দল রয়েছে তারা বলছে এটা বিচ্ছিন্নতাবাদী দাবি। আপনি এটাকে কতটা সহমত বা কি মনে করেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি প্রদেশের একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আছে। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি এটা মনে করে পশ্চিমবঙ্গটাই তৈরি হয়েছে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, ফলে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অখণ্ডতায় ভারতীয় জনতা পার্টি
বিশ্বাস করে। আজকে এই রকম একটি জায়গায় যখন মালদা মুর্শিদাবাদে এখানকার হিন্দু বাঙালিদের উদ্বাস্তু হতে হচ্ছে, এই ঘটনাও আমাদের এই রাজ্যে ঘটছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষের বেশ কিছু দুঃখ এবং যন্ত্রণার কথা যখন আলাদাভাবে নিজেদের অস্তিত্বের কথা তুলে ধরবার চেষ্টা করা হয়, সেই দাবি জনগণের মধ্যে রয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি হিন্দু হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের অখণ্ডতায় বিশ্বাস করে এবং আমরা মনে করি যে উত্তরবঙ্গের মানুষের যে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার একটা সুপ্ত মানসিকতা যে তৈরি হয়েছে, সেটা উন্নয়নের রাস্তা দিয়ে সেই অভিমান, ক্ষোভ, দুঃখ সেটা মেটানো সম্ভব। এবং 2026-এ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে উন্নয়ন কাকে বলে সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে তুলে ধরে এই ক্ষোভ এবং অভিমানকে মেটানোর জন্য সচেষ্ট হবে। নির্বাচন যেহেতু এগিয়ে আসে, যদিও এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। 26-এর নির্বাচনে কি শক্ত ঘাঁটি অটুট থাকবে? আমার ধারণা 2021-এ আমরা যত সিট পেয়েছিলাম 29 যতদূর সম্ভব, এবার আমাদের লক্ষ্য 29 পেরোনো শুধু নয়, এবার আমাদের লক্ষ্য হচ্ছে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, এই তিনটি কেন্দ্রেই আপনি আজকে লিখে রাখুন। এদিকে ছেড়ে দিন কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এটা তো পাচ্ছেই। এখানে যে দু একটা সিট আমাদের হাতে আসেনি, জলপাইগুড়ি 941 ভোট, কি বাই ইলেকশনে ধূপগুড়ি, এগুলো তো জিতবই। এর পাশাপাশি কালিম্পং, সেটা সংযোজন হওয়ার সাথে সাথে আরো যে একটা দুটো করে সিট আমাদের এক পাশ থেকে বেরিয়ে গেছে, সেগুলো জেতার পাশাপাশি আমরা এবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় যে সিটগুলো আমরা জয়ী হতে পারিনি, সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে এই সংখ্যাটা আমরা সাধারণ স্তরে 36-37-এরও বেশি হতে পারে এবং আমার ধারণা তার থেকেও বেশি হওয়ার সম্ভাবনা আছে। এটা কি শুধু আপনাদের সাংগঠনিক শক্তি নিরীক্ষে বলছেন, নাকি অন্য কোনো ইকুয়েশন আছে? দেখুন, এর দুটো কারণ। এক তো 2021-এর থেকে 2026-এর নির্বাচনের সাংগঠনিক শক্তি স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পেয়েছে। কংগ্রেস, বামপন্থীরা আরো দুর্বল হয়েছে, সেখান থেকে মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়েছে। এবং এই যে আমি বলছিলাম আপনাদের এখানকার প্রদীপ বাবু কিংবা নির্মল বাবু, আমি মানুষ হিসাবে, ওনারা উচ্চশিক্ষিত মানুষ, সম্মান শ্রদ্ধা রেখে বলছি, ওনারা রাজনীতির জন্য যোগ্য নয়। বিধানসভায় নিষ্ক্রিয় সদস্যদের তালিকায় ওনাদের নাম থাকে এবং উদয়ন বাবুর মতন লোক, যিনি বিধায়ক না মাফিয়া কেউ মানুষ বুঝতে পারছে না। ফলে একদিকে নিষ্ক্রিয়তা, অন্যদিকে মাফিয়াগিরি, এই যে বিষয় রয়েছে, বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ব্যর্থতা, রাজ্যের সরকারের উত্তরবঙ্গের প্রতি উদাসীনতা, যা প্রতিবাদ। যখন আমি বললাম যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মানুষ মরছে আর রাষ্ট্র নাচছে, তার জন্য তো নাগরাকাটায় আমাকে মব লিঞ্চিং করার পরিকল্পনা গ্রহণ করেছিল। রাষ্ট্র নাচছে আর এদিকে মানুষ মরছে। উত্তরবঙ্গের মানুষকে এতটাই ফেলনা। ফলে উত্তরবঙ্গের মানুষ এরকমও হতে পারে, এমন ঝাড়ু দেবে সেই সংখ্যা 40-45 না তার থেকে গিয়ে বেশি দাঁড়াবে, সেটা সময় জবাব দেবে। আপনার কাছে যে শেষ প্রশ্ন, এসআইআর, এটা নিয়ে সারা রাজ্য জুড়ে একটা তোলপাড় চলছে, রাজনৈতিক হোক, সাধারণ মানুষ হয়রানির অভিযোগ করছেন। এই এসআইআর এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, এবং যেটা বিরোধীরা অভিযোগ করছে বিশেষ করে তৃণমূলের তরফে, যে বিজেপি পেছনের দরজা দিয়ে ভোটে জেতার জন্য এসআইআরটাকে হাতিয়ার করছে। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করা সব ছাত্রছাত্রী, ওদের অভিযোগের কি মূল্য আছে? এসআইআর নিয়ে যখন বলবেন তখন এটা বলবেন
যে পশ্চিমবঙ্গে 59 লক্ষ লোক এএসডি লিস্টে নাম এসছে। কি বলেছিল? ইলেকশন কমিশনকে দিয়ে এরা বিশেষ সম্প্রদায়ের সব লোকের নাম কাটিয়ে দেবে। উত্তরপ্রদেশে কত নাম এএসডি লিস্টে এসছে? 3 কোটি। ওই গর্ধবদেরকে বলবেন আগে এসআইআরটা একটু বুঝুন। আর আমার স্লোগান ছিল এসআইআর নিয়ে, স্বচ্ছ তালিকা স্বচ্ছ সরকার। এই যে কত কষ্ট বলুন, উপর থেকে নামতে হয়, ভোট দিয়ে আবার উপরে যেতে হয়। এদেরকে আর নামতে হবে না, ডেড ভোটারদের নাম বাদ চলে যাবে, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার নাম বাদ চলে যাবে, উপাস থেকে এসছে এপাশে কাগজ বানিয়েছে পয়সা দিয়ে, তাদের নাম বাদ চলে যাবে। আরে কাদের ট্যাক্সের টাকা এরা রাজ করছিল? আমাদের পশ্চিমবঙ্গের মানুষের টাকায়। ফলে এই যে নোংরা পরিষ্কার হলেই স্বচ্ছ সরকার আসবে। আর স্বচ্ছ সরকার আসলেই ওই পার্ট টাইমার পলিটিশিয়ান আর ফুল টাইমার তোলাবাজদের দল তৃণমূল কংগ্রেস রাজনীতি থেকে ছুটি। আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং আসন্ন নির্বাচনের আগে দলের স্ট্র্যাটেজি এবং কি হতে পারে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করলেন তিনি। এখন তার এই আভাস কতটা সত্যি হয় তা কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।